আইএলস রাইটিং টাস্ক 1 এই ক্ষেত্রে কলাম গ্রাফ, বার গ্রাফ, হোয়াট এভার ইউ সে, এটা হচ্ছে হরাইজন্টালি আসতে পারে, হচ্ছে ভার্টিক্যাল ওয়েতে আসতে পারে, যে কোনোভাবে আসতে পারে, কম্বাইন্ডে আসতে পারে, সিঙ্গুলার আসতে পারে, যেভাবেই হোক আসতে পারে। খুবই ফ্রিকুয়েন্টলি অকারিং কোয়েশ্চেন টাইপ ইন আইএলস রাইটিং টাস্ক 1 একাডেমিক। এই প্রশ্ন কিভাবে সলভ করা যায়, সলভ করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন আমরা হতে পারি এবং কিভাবে সেগুলো আমরা ওভারকাম করে এখানে একটা ভালো স্কোর করতে পারবো, তারই জন্য আজকের এই লেসনটি মেক করা। Welcome to my channel IELTS Care. If you are the subscriber of my channel, then you are the boss. Otherwise, please subscribe. It's my wholehearted request to you. Before jumping on my main topic, I just would like to make one request to you. আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার IELTS প্রিপারেশন যদি আপনি আমার সাথে কানেক্টেড থেকে নিতে চান, you can join my Facebook page and Facebook group. আপনার যদি IELTS মক টেস্ট তার প্রয়োজন থাকে, আপনি আপনার নিজেকে যাচাই বাছাই করতে যাচ্ছেন, আপনার কি অবস্থা, আপনার স্পিকিং এবং রাইটিংকে ইভ্যালুয়েট করতে যাচ্ছেন, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। তো এবার চলে যাই আজকের মূল আলোচনা, সেটা হচ্ছে গ্রাফ। গ্রাফের ভিতরে অনেকগুলো ধরনের, সেগুলো সবগুলোর স্টেপ বাই স্টেপ লেসন আসবে, তবে আজকের মূল টপিক হচ্ছে বার গ্রাফ। এটাকে অনেক সময় কলাম গ্রাফও বলা হয়ে থাকে। এটা হরাইজন্টালি আসতে পারে, এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল ওয়েতেও আসতে পারে, অলরেডি আপনাদেরকে বলেছি। এটা সিঙ্গুলার আসতে পারে, একা আসতে পারে, আবার কম্বাইন্ড কোনো একটা পাই চার্টের সাথে অথবা কোনো একটা ভিজুয়াল ইমেজ, যে কোনো ধরনের ইমেজ সেটার সাথে আসতে পারে। তো নর্মালি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে সিঙ্গুলার যদি আসে তাহলে আমরা এটা কিভাবে সলভ করতে পারি সেই বিষয়ের টিপস অ্যান্ড ট্রিক্সটা শেয়ার করবো। এখন এটার যে প্রশ্নটা থাকে আইএলটিএস রাইটিং টাস্ক 1 একাডেমিকের ক্ষেত্রে, সেক্ষেত্রে লাস্ট যে লাইন, যে মেক কম্পারিজনস ওয়্যার রিলেভেন্ট, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা, আমি হচ্ছে লাস্ট 8-10 বছর যাবত আইএলটিএস এর ছাত্র পড়াতে যে আমি নিজের যে জিনিসগুলো অভিজ্ঞতা অর্জন করেছি, যে জিনিসগুলো শিখেছি, সেগুলো আপনার সাথে শেয়ার করছি। আমাদের স্টুডেন্টরা সবচেয়ে বেশি ধরা খায় হচ্ছে এই লাস্ট পয়েন্টটাতে, মেক কম্পারিজনস ওয়্যার রিলেভেন্ট। প্রথমত কম্পারিজন করতে হবে এটাই মাথায় থাকে না, দ্বিতীয়ত হচ্ছে কোথায় করতে হবে সেই জিনিসটা তাদের আইডিয়া থাকে না। এটাই আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের এটা লেখার ক্ষেত্রে সবচেয়ে বড় যে ঝামেলাটা হয় আইএলটিএস রাইটিং টাস্ক 1 একাডেমিকের ক্ষেত্রে, নাম্বার 1 সিনোনিম। আপনারা জানেন, যদি আপনারা না জেনে থাকেন তাহলে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর একটা ইন জেনারেল ক্লাস আছে, দয়া করে সেটা একটু করবেন, এটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো দয়া করে এটা করলে তাহলে আপনি এই ক্লাসটা ভালো বুঝতে পারবেন। এবার আসি যে এখানে হচ্ছে দুইটা জিনিসের খুবই জরুরি ব্যবহার। একটা হচ্ছে সিনোনিম। সিনোনিম কি? এখানে বৃদ্ধি পাওয়া অনেকবার আসবে, কমে যাওয়া অনেকবার আসবে, হঠাৎ করে অনেকবার আসবে, আপনার হচ্ছে কি বলে একই জায়গায় রিমেন রয়েছে, এইটাও অনেকবার আসবে। এই ধরনের পরিস্থিতি বারবার আসার কারণে এগুলোর আমাদের কিছু ফ্রিকোয়েন্ট সিনোনিমের দরকার হয়। তো সেগুলো আমাদের জানতে হবে। এটার জন্য আলাদা একটা লেসন আসবে, দয়া করে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। আশা করি সমস্ত ধরনের, আমার চ্যানেলকে আমি চেষ্টা করছি আইএলটিএস এর জন্য একটা ওয়ান স্টপ সার্ভিস হিসেবে তৈরি করার জন্য। আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনাদের ভালোবাসা প্রয়োজন এবং সর্বোপরি আপনাদের দোয়া প্রয়োজন। তো যেখানে ছিলাম, তাহলে এটা হচ্ছে নাম্বার 1 সিনোনিমের ক্ষেত্রে সমস্যা আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ। নাম্বার 2 হচ্ছে পাঞ্চুয়েশন মার্কের ব্যবহার। আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ অনেক কম্পাউন্ড ওয়ার্ড ব্যবহার করতে হয়, অনেক জায়গায় কমা ব্যবহার করতে হয়, অনেক জায়গায় হচ্ছে আপনার প্রাইমারি স্ট্রেস ব্যবহার করতে হয়, অনেক জায়গায় ফুল স্টপ ব্যবহার করতে হয়, অনেক জায়গায় হাইফেন ব্যবহার করতে হয়। এই জায়গাগুলোতে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ। তো এই দুইটা জায়গা আপনাদের আগে কাজ করে নিতে হবে। দয়া করে সিনোনিম বাড়ায় নিতে হবে। সিনোনিমের জন্য আলাদা একটা লেসন আসবো, মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিম ফর আইএলটিএস রাইটিং টাস্ক 1 এটা আমি নিয়ে আসবো। আর দ্বিতীয় হচ্ছে পাঞ্চুয়েশন মার্কের ব্যবহারটা আপনার অবশ্যই শিখতে হবে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে। খুবই ইম্পর্টেন্ট, এটা আপনার লাগবে। দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ এখানে নেই। তো চলুন এবার আপনাদের নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে, আপনাদেরকে টোটাল একটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখাই, তারপর আমি আলোচনা করব এগুলো কিভাবে আপনি প্র্যাকটিস করবেন। লাস্ট পার্টটা খুবই ইম্পর্টেন্ট, আপনি না থাকলে এই ভিডিও দেখে কোনো লাভই হবে না আপনার। তো চলো নিয়ে যাই আপনাদেরকে এবার কম্পিউটার স্ক্রিনে, দেখিয়ে নিয়ে আসি টোটাল কোয়েশ্চেনটা। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। সো লেটস রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট। এই কোয়েশ্চেনে আপনার একটা অংশ থাকবে হচ্ছে আপনার মূল ইনফরমেশন এবং আরেকটা অংশ থাকবে হচ্ছে রেগুলার পার্ট। এইটা আপনার আইএলটিএস একাডেমিক রাইটিং টাস্ক 1 এর সমস্ত ক্ষেত্রে সেম কথা থাকবে, এটাও আমাদের একটু বোঝার আছে। আমরা আগে প্রশ্নটা পড়ি। দ্য চার্ট বিলো শোজ দ্য এক্সপেন্ডিচার। চার্ট, সো দেয়ার ইজ এ বার গ্রাফ, এটাকে মিন করা হচ্ছে শোজ দ্য এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ, অন 3 ক্যাটাগরিজ অ্যামং ডিফারেন্ট এজ গ্রুপস অফ রেসিডেন্টস ইন দ্য ইউকে ইন 2004। এইখানে আমাদের দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, দুইটা না তিনটা জিনিস। একটা হচ্ছে শোজ দ্য এক্সপেন্ডিচার্স, কি দেখাচ্ছে, হোয়াট, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যে কোনো ধরনের গ্রাফ যখন লিখবেন তখন এই প্রশ্নের আনসারগুলো আপনার কাছে লাগবে। হোয়াট, কি দেখাচ্ছে, অন 3 ক্যাটাগরিজ অ্যামং ডিফারেন্ট এজ গ্রুপস অফ রেসিডেন্টস ইন দ্য ইউকে। গ্রুপস অফ রেসিডেন্টস ইন দ্য ইউকে ওয়্যার,
হোয়াটের সাথে ওয়্যার এবং ওয়েন, সময় ইন 2004। এই যে তিনটা জিনিস আপনি যখন ইন্ট্রো লিখবেন, রাইটিং টাস্ক 1 এর যখন ইন্ট্রোডাকশন লিখবেন তখন এই তিনটা আপনার লাগবে। সুতরাং সর্বপ্রথম আপনার কাজ হবে, আপনি যখন এই কোয়েশ্চেনটা পাবেন সবার আগে এই প্রশ্ন থেকে এই তিনটা জিনিস পেন্সিল দিয়ে নিচে মার্ক করে ফেলবেন। আমি যেভাবে মার্ক করেছি সেভাবে। প্রথমে হচ্ছে হোয়াট, শোজ দ্য এক্সপেন্ডিচার, তারপরে হচ্ছে ওয়্যার, কোথায়, গ্রুপস অফ রেসিডেন্টস ইন দ্য ইউকে, এটা হচ্ছে ওয়েন, কখন, 2004। আপনার দেখবেন কাজ অর্ধেক হয়ে গেছে। ওকে, ঠিক আছে। এবার দেখেন কি বলতেছেন, সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স। এই পর্যন্ত আমরা সহজেই বুঝি। ঠিক আছে, আমার সামারি তুলে আনতে বলছে, তার মানে লাইন বাই লাইন তুলে আনতে বলা নাই, আমার জিস্ট তুলে নিয়ে আসতে হবে, সারাংশ, সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং এর মাধ্যমে। কিন্তু লাস্টের এই লাইনটা আমরা সবসময় প্যাচ লাগিয়ে দিই, সেটা হচ্ছে মেক কম্প্যারিজনস ওয়্যার রিলেভেন্ট, যেখানে প্রাসঙ্গিক সেখানে আলোচনা টানতে বলা হয়েছে। আমি দেখাবো কিভাবে আমি আলোচনা টানছি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবার আসুন, যখন আপনি গ্রাফটা হাতে পাবেন, ফিগারটা হাতে পাবেন, তখন আপনার করণীয় কি? সবার আগে এখানে যে কয়টা আপনার ট্যাগিং আছে, যে কয়টা হেডলাইন আছে, সেটাকে আপনি আন্ডারলাইন করে ফেলবেন যাতে আপনার চোখের সামনে বিষয়গুলো ভাসে। সর্বপ্রথম সিটিজেন্স এক্সপেন্ডিচার্স ইন দ্য ইউকে মার্ক করলেন। এইখানে আপনার 0 to 25 হচ্ছে আপনার এটার প্যারামিটার এবং নিজেদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 5, মানে 5-এর ডিফারেন্স, এটাও আপনি বের করে ফেলবেন। এরপর এখানে আপনার তিনটা জিনিস আছে, মার্ক করে ফেলেন। ফুড অ্যান্ড ড্রিঙ্কস আন্ডারলাইন করেন, তারপর একটা মার্ক করেন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, মার্ক করেন, তারপর হচ্ছে এন্টারটেইনমেন্ট, মার্ক করে ফেলেন। এজ গ্রুপ আন্ডার 30, 31 থেকে 45, 46 থেকে 60, 61 থেকে 75 এবং 76 প্লাস, এটাও মার্ক করে ফেলেন। এখন আপনি বলতে পারেন যে স্যার এগুলো কি মার্ক করা খুব দরকার? হ্যাঁ, অবশ্যই দরকার। কেন? কারণ এগুলো আপনার চোখের সামনে, আপনার চোখের মনোযোগ আকর্ষণ করার জন্য এগুলো লাগবে, যেন কোনোটা ভুলে না যায়। পাশাপাশি আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যেটা সবচাইতে লোতে আছে, এই যে ধরেন এই পয়েন্টটা হচ্ছে সবচাইতে লোতে আছে যতগুলো আছে তার ভিতরে, আর এই পয়েন্টটা হচ্ছে সবচাইতে টপে আছে। এই পয়েন্টগুলো আপনি হচ্ছে কি করে ফেলবেন, বের করে ফেলেন। আর এই লেভেলটাকে আপনি ধরতে পারেন, আপনি হচ্ছে মিড লেভেল ধরতে পারেন। আপনি তিনটা জিনিস পিকচার থেকে বের করবেন, সেটা হচ্ছে কি, সবচাইতে লোতে আছে কোন পয়েন্টটা, সবচাইতে টপে আছে কোন পয়েন্টটা, এবং মিড লেভেলটা একটা এভারেজ। আপনি পেন্সিল দিয়ে যখন একটা দাগ টেনে নেবেন তখন কিন্তু আপনার জন্য বিষয়টা অনেক সহজ হয়ে গেছে। তার মানে আমার আইডেন্টিফিকেশন শেষ। এখন আমি এই মূল পয়েন্টগুলো তুলে নিয়ে আসবো। কাজ শেষ। কোন কোন পয়েন্ট আসবো? সর্বনিম্ন আনবো, সর্বোচ্চ আনবো এবং মিড পয়েন্ট আনবো। এর ভিতরে যদি কম্পারিজন চলে আসে তাহলে কম্পারিজন দেখাই দিব। কাজ শেষ। প্রথমেই আপনাদেরকে বলেছিলাম তিনটা জিনিস মাথায় রাখতে, ওয়্যার, হোয়াট এবং ওয়েন। এইবার দেখুন কিভাবে ব্যবহার করলাম। দেখেন, প্রথমেই আমাদের হচ্ছে ইন্ট্রো প্যারা। এই ইন্ট্রো প্যারাটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে কোয়েশ্চেনের উপর, সম্পূর্ণভাবে নির্ভর করে কোয়েশ্চেনের উপর। তো দেখুন আমরা এখানে কি লিখছি, দ্য গিভেন কলাম গ্রাফ, দ্য গিভেন কলাম গ্রাফ কম্পেয়ার্স। এখন বলতে পারেন এই যে এস কেন হলো, কারণ হচ্ছে এখানে একটা ফিগার আছে, তো এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা ধরি তাহলে এটা হচ্ছে সাবজেক্ট আমাদের, তাহলে এখানে ভার্বের সাথে এস যোগ করতে হবে। দ্য অ্যামাউন্ট অফ মানি স্পেন্ট বাই 5 এজ গ্রুপস অফ দ্য ব্রিটিশ সিটিজেন্স। দেখুন ওইখানে বলেছিলাম এক্সপেন্ডিচার, অ্যামাউন্ট অফ মানি স্পেন্ট, তার মানে এটাকে সিনোনিম করা হয়েছে, প্যারাফ্রেজিং। বাই 5 এজ গ্রুপস, 5টা এজ গ্রুপ এখানেও ছিল, অফ দ্য ব্রিটিশ সিটিজেন্স, আর এখানে ছিল হচ্ছে আপনার রেসিডেন্টস অফ ইউকে। তার মানে আমি হচ্ছে একটু প্যারাফ্রেজিং করেছি, অন 3 ডিফারেন্ট আইটেমস ইন দ্য ইয়ার 2004। তার মানে আমার যা প্রশ্নের মধ্যে ছিল সেটাই কিন্তু আমি একটু সুন্দর করে সাজিয়ে লিখেছি। এখন আমি হচ্ছে দুইটা পয়েন্ট অ্যাড করে দিব, সেটা হচ্ছে হাইয়েস্ট এবং আরেকটা হচ্ছে লোয়েস্ট, যেটা আমি মার্ক করেছি। দেখুন কিভাবে করলাম। ইট ইজ ইন্টারেস্টিং টু নোট দ্যাট দ্য স্পেন্ডিং অন ফুডের উপরে খরচ অ্যান্ড ড্রিঙ্কস ওয়াজ দ্য লিস্ট বাই আন্ডার 30s। 30 আন্ডার 30s যারা, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্কের হচ্ছে ব্ল্যাক কলামটা, এইটার ক্ষেত্রে তারা সবচেয়ে কম খরচ করেছে ফুড অ্যান্ড ড্রিঙ্কের ক্ষেত্রে, অ্যান্ড দ্য হাইয়েস্ট বাই দ্য অ্যাবোভ 76 এজ গ্রুপ। এবং ফুড অ্যান্ড ড্রিঙ্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি খরচ করেছে কারা, আপনার হচ্ছে এজ গ্রুপ যারা 76 প্লাসের। কোনটার ক্ষেত্রে? ফুড অ্যান্ড ড্রিঙ্কস। এখন বলেন আমি কি তুলনা নিয়ে আসছি? অবশ্যই নিয়ে আসছি। আমি একটা ফুড অ্যান্ড ড্রিঙ্ক ধরেছি এবং এটার মধ্যে সবচেয়ে কম আন্ডার 30 যারা এবং সবচেয়ে বেশি যারা 70 প্লাস, এটা কিন্তু আমি নিয়ে এসে পড়ছি। তার মানে আমি এই যে এই পয়েন্টটা প্রমাণ করে দিয়েছি যে মেক কম্পারিজনস ওয়্যার রিলেভেন্ট। ইন্ট্রোডাকশন শেষ হলো। এইবার আপনার জন্য একটা ফ্লেক্সিবিলিটি আছে। এই প্যারাটাকে বলা হচ্ছে ওভারভিউ প্যারা। নর্মালি আপনার হচ্ছে আইএলটিএস রাইটিং টাস্ক 1-এ আমরা কোনো কনক্লুশন দিব, তো আপনি চাইলে এই প্যারাটাকে, এই যে ওভারভিউ প্যারাটা আমরা লিখেছি, এইটা আপনি চাইলে এইখানে নিয়ে আসতে পারেন। দ্যাট মিনস হচ্ছে ইন্ট্রোর পরে ওভারভিউ দিতে পারেন, আবার আপনি চাইলে লাস্টেও রাখতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। এখানে আপনার টোটাল ক্রিয়েটিভ ফ্রিডম আছে। তো আমরা কি করলাম দেখেন, ওভারঅল ইট ইজ অবজার্ভড দ্যাট অ্যাজ এজ অ্যাডভান্সড
কারণ ওভারভিউতে আমরা কি করব, একটা ওভারভিউ দিব, এখানে আমরা স্পেসিফিক কোনো ইনফরমেশন দিব না। দেখুন কিভাবে, ইট ইজ অবজার্ভ দ্যাট age advance as age advance the spending priorities of people changed, স্পেন্ডিং এর যে প্রবণতা এটা কমে যাচ্ছে। যেমন দেখেন আন্ডার 30 ক্ষেত্রে ফুড অ্যান্ড ড্রিঙ্ক সবচেয়ে কম, রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি খরচ করছে তারা, এবং এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে দ্বিতীয় পজিশনে আছে। কিন্তু যখন 31-এ যাচ্ছে তখন ফুডের খরচ সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে রেস্টুরেন্টের বিল, এটা সেকেন্ড পজিশনে আছে, এবং এন্টারটেইনমেন্টের খরচ মনে করেন যে আপনার কোথায় চলে আসতেছে, তৃতীয় পজিশনে চলে আসতেছে। আবার 46 থেকে আপনার 60-র ক্ষেত্রে দেখেন তাদের ফুডের খরচটা সবচেয়ে বেশি, রেস্টুরেন্টের বিল কম, আবার দ্বিতীয় পজিশনে চলে গেছে হচ্ছে এন্টারটেইনমেন্ট। তো তার মানে আপনার 46-এর পরে দেখেন 46, তারপর হচ্ছে 75, এই পর্যন্ত এই দুই গ্রুপ দেখেন এন্টারটেইনমেন্টের পিছনে বেশি খরচ করেছে, সবচেয়ে বেশি। আবার 76-এর ক্ষেত্রে যে আপনার হচ্ছে কি বলে ফুডের ক্ষেত্রে সবচেয়ে বেশি খরচ করেছে। আবার একটা প্রবণতা দেখেন আপনার হচ্ছে রেস্টুরেন্টের বিলের প্রবণতাটা, রেস্টুরেন্ট যে বিলটা এটা হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে এই বিলটা কমে যাচ্ছে। আপনার হচ্ছে রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলের খরচটা আন্ডার 30 সবচেয়ে বেশি, 31 to 45 তার চেয়ে কিছু কম, তারপরে হচ্ছে 46 to 60 প্রায় অলমোস্ট সেম, কিন্তু 61 থেকে 75 অলমোস্ট একেবারে কমে গেছে, ডাউনফল। আবার 76-এ যে কিছুটা বেড়েছে, তার মানে এটা হচ্ছে একটা ডাউনগ্রেড ট্রেন্ডিং দেখাচ্ছে। ওল্ডার এজ গ্রুপস স্পেন্ড মোর অন ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তারা ফুড অ্যান্ড ড্রিঙ্কে বেশি খরচ করে এন্টারটেনমেন্টে। হাউএভার the 76+ age group did not give much importance to entertainment, তারা এন্টারটেনমেন্টে খুব বেশি মনোযোগ দেয়নি। এখন দেখেন আমি বলেছি তারা বেশি খরচ করে, তারা কম খরচ করে, কিন্তু কত পার্সেন্ট খরচ করে সেই বিষয়ে কিন্তু কোনো ইনফরমেশন আমি এখানে দেইনি। ওভারভিউ লেখার সময় আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে। অবশ্যই আপনাকে কি করতে হবে, আইডিয়া দিতে হবে যে হ্যাঁ তারা বেশি, তারা কম, তাদের প্রবণতাটা এই দিকে, কিন্তু কোনো ধরনের স্পেসিফিক ইনফরমেশন আপনারা এখানে দিবেন না। এবার আমরা চলে আসি হচ্ছে ডেসক্রিপশন পার্টে বা বডি পার্টে। বডি পার্টে কি দিয়ে শুরু করলাম দেখেন, ইট ইজ নোটিসেবল দ্যাট, এই যে ফ্রেজ এগুলো কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে। আমি আপনাদের এগুলোর ভোকাবুলারির জন্য কি দিয়ে আমরা শুরু করতে পারি সেগুলো সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসবো। দ্য লার্জেস্ট পোর্শন, দেখেন সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছি, তার আগে দা দিতে হবে। দ্য লার্জেস্ট পোর্শন অফ স্পেন্ডিং ওয়েন্ট অন ফুড অ্যান্ড ড্রিঙ্কস ইন মোস্ট এজ গ্রুপস, আপনার ফুড অ্যান্ড ড্রিঙ্কসের খরচটা সবগুলোতেই মোটামুটি একটা ভালো পরিমাণে গেছে দেখেন। এবং আপনার হচ্ছে এবং এটা ট্রেন্ডটা দেখেন, আন্ডার 13-এ যা ছিল আপনার 31-এ তার চেয়ে বেড়েছে, তারপর হচ্ছে 46-এ আরও বেড়েছে, এবং হচ্ছে 61-এ যে আরও বেড়েছে, এবং হচ্ছে 76-এ যে আরও বেড়েছে। তার মানে এটার পাইলটা কিন্তু নিচে থেকে উপরের দিকে এটা কিন্তু বাড়ছে, রাইট? এটা একটু খেয়াল করতে হবে যে সবচেয়ে বেশি খরচ তারা এখানেই করছে। এক্সেপ্ট ফর আন্ডার 30s, those between 61 to 75 years of age, expenditure on restaurant and hotel। তাহলে প্রথমে আমরা কি নিয়ে কথা বললাম, আপনার ফুড অ্যান্ড ড্রিঙ্কস নিয়ে। দেখেন ফার্স্ট টপিক আমরা নিয়েছিলাম ফুড অ্যান্ড ড্রিঙ্কস, এরপর তাহলে আরো দুইটা বাকি আছে, রেস্টুরেন্ট এবং এন্টারটেইনমেন্ট। দেখেন এক্সপেন্ডিচার অন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল ওয়াজ অলমোস্ট সিমিলার অ্যামং অল এজ গ্রুপস বিলো 60 ইয়ার্স। তার মানে 60 পর্যন্ত আপনার হচ্ছে রেস্টুরেন্ট এবং হচ্ছে আপনার হোটেলের যে খরচটা আপনার এটা অলমোস্ট সেম ছিল। এই যে তিন গ্রুপের প্রায় সেম, এই দেখেন তিনটা মাথা যদি একসাথে করি একরকমই দেখা যাচ্ছে, কিন্তু আপনার হচ্ছে 61-এ এসে একবারে কমে গেছে, সেটা আমি উল্লেখ করতেছি। দে স্পেন্ট 12 to 14% অফ দ্য age group below 16, they spend 12 to 14 on the sector. The 61 to 75 and the 70+ age group spend 2% to 7% respectively on restaurant and hotel. তাহলে দেখেন পার্থক্যটা কিন্তু দেখিয়ে দিলাম। আচ্ছা, the under 45s spent lesser on entertainment than on restaurant and hotel, but the vice versa মানে হচ্ছে বিপরীতে, ঠিক আছে? vice versa মানে কি, বিপরীতে was true for all the other given age groups, কিন্তু অন্যদিকে তারা বাকিটা অন্যদিকে চলে গেছে। The 61 to 75 years old showed the highest discrepancy, এখন এই ডিসক্রিপেন্সিটা কি আপনার এক্সপেন্ডিচারের সিনোনিম, in their spending on these two areas. They spent 2% and 23% on restaurant and hotel. তার মানে এই ক্ষেত্রে আপনার রেস্টুরেন্ট হোটেলের ক্ষেত্রে খরচ কমে গেছে and entertainment respectively। তো আমাদের এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, ইন্ট্রোডাকশন দিতে হবে, ওভারভিউ প্যারাটা আমি লাস্টে রাখতে পারি, আবার দ্বিতীয় প্যারায় নিয়ে আসতে পারি, তারপরে ডেসক্রিপশন পার্টে আসতে পারি। ডেসক্রিপশন পার্টে এসে কিন্তু আমি ধরে ধরে দিলাম হচ্ছে কোনটা কত পার্সেন্ট, এবং হচ্ছে যে তুলনাগুলো দেখানো দরকার ছিল যে কোনটা উপরের দিকে যাচ্ছে, কোনটা নিচের দিকে যাচ্ছে, লাস্ট কোনটা, তারপরে সর্বনিচে কোনটা আছে, সবচেয়ে উপরে কোনটা আছে, এগুলো সব কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা
করেছি। তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। এতক্ষণ পর্যন্ত আপনি টোটাল কোয়েশ্চেনটা সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন, রাইট? যে এইটা কিভাবে হলো, প্রশ্ন কি, কোথায় মূল ফোকাস দিতে হবে, কোথায় কম কোথায় বেশি, টোটাল জিনিসটা আপনারা দেখেছেন। আই বিলিভ, স্ট্রংলি বিলিভ করে আপনারা এটা দেখেছেন। এইবার নাও হাউ টু প্র্যাকটিস। সর্বপ্রথম আপনার আইএলস প্রিপারেশনের জন্য বা আইএলস প্রস্তুতির জন্য কেমব্রিজ আইএলসের ওপরে কোনো বই হয় না। দিস ইজ লাইক এ টেক্সট বুক ফর আইএলস প্রিপারেশন। তো সেক্ষেত্রে আপনার আইএলস প্রিপারেশনের ক্ষেত্রে আপনার টার্গেট যদি আপনার হচ্ছে 6 to 6.5 থাকে, তাহলে আপনার কেমব্রিজ 7 থেকে 17 পর্যন্ত, 7 থেকে 17 বা 18 রিসেন্ট কপি যেটা আছে এই পর্যন্ত যথেষ্ট। আর যদি আপনার টার্গেট 7+ থাকে, দ্যাট মিনস C1 লেভেল প্লাস থাকে, তাহলে আপনার একদম প্রথমটা থেকে শুরু করতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো শেষ করতে হবে। এখন আপনার করণীয় কি, আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা বইয়ে, একাডেমিকের জন্য কিছু বই আছে আলাদা, কিছু আছে জেনারেল ট্রেনিংয়ের জন্য আলাদা, তো আপনি একাডেমিকের বইগুলো কালেক্ট করবেন, আর কিছু আছে কম্বাইন্ড, সেগুলো তো সবার জন্য সেম। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার বইতে 4টা সেট অফ কোয়েশ্চেন থাকে। এই যে 4টা সেট অফ কোয়েশ্চেন থাকে, এই 4টা সেট অফ কোয়েশ্চেনের মধ্যে প্রত্যেকটার মধ্যে 4টা আইএলস রাইটিং টাস্ক 1 আছে। সেই প্রশ্নগুলো আগে আপনি ভালো করে নিজে দেখবেন, সম্পূর্ণ কোয়েশ্চেনটা আগে আপনি সম্পূর্ণটা দেখবেন। আমি যেভাবে কোয়েশ্চেন মার্ক করা শিখিয়েছি আজকের এই ভিডিওতে, সেইভাবে আপনি আগে মার্ক করবেন। মার্ক করার পর সেটার মডেল আনসার দেখবেন বইয়ের পিছনে দেওয়া আছে। তো এই মডেল আনসারটা আপনি দেখে দেখে লিখবেন। আপনি নিজে প্রথমে দেখে দেখে লিখবেন এবং ওটার সাথে ম্যাচ করবেন যে কিভাবে পয়েন্টগুলো নিয়ে এসেছে। ম্যাচ করার পর যখন দেখে দেখে লেখা শেষ হয়ে গেছে, তারপর এবার আপনি নিজে নিজে লিখবেন। নিজে নিজে লেখার পর যেটা দেখে দেখে লিখেছেন এবং যেটা নিজে নিজে লিখেছেন, এই দুইটার কম্পেয়ার করার চেষ্টা করবেন যে আপনি কোথায় কোথায় আপনার কোয়ালিটিটাকে ইমপ্রুভ করা দরকার। এটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি আপনার নিজের ভুলগুলোও ধরতে পারবেন এবং আপনার প্রিপারেশনও খুব ভালো হবে। আর বাই দ্য ওয়ে, আপনার যদি মক টেস্ট দিয়ে অথবা আপনার আইএলস রাইটিং যদি আপনি ইভ্যালুয়েট করাতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন করে সরাসরি ওইখানে যদি লেখা আপলোড করে দেন, আই উইল অ্যাসেস, ইনশাল্লাহ আই শ্যাল বি দেয়ার ফর ইউ। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট ইউ সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।